বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার আলোচনা আমাদের এসআর অ্যাক্ট থেকে। এসআর অ্যাক্টের সেকশন 21 থেকে আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, অর্থাৎ দ্য কন্ট্রাক্ট হুইচ ক্যান নট বি স্পেসিফিকলি ইনফোর্সড। সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না এমন চুক্তির কথা এখানে বলা হয়েছে। এখানে বেশ কিছু চুক্তির কথা বলা হয়েছে, যেমন আহ প্রথমে বলা হয়েছে চুক্তির লঙ্ঘনে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার হিসেবে বিবেচিত হলে, অর্থাৎ এমন একটা চুক্তি সম্পাদন হয়েছে যে চুক্তি সম্পাদন না করলে যে কোনো পক্ষ এক পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ পেতে পারে। যেমন ধরেন, উম, ঢাকার কারওয়ান বাজারের আড়তদারের সঙ্গে 100 মণ চাল সরবরাহের কেউ কেউ চুক্তি করলো। এখন যে সময়ের মধ্যে 100 মণ চাল সরবরাহের চুক্তি করা হলো, সেই সময় হয়তো চালের দাম বেড়ে গেল, যার জন্য যিনি সাপ্লাইয়ার তিনি আর চালটা সরবরাহ করলেন না। যিনি এই ক্রেতা, অর্থাৎ এই চালের, তিনি মনে করলেন যে এই চালটা সরবরাহ না করার কারণে ইতিমধ্যে দাম বেড়ে যাওয়ার কারণে এই চুক্তি থেকে তো আমি ক্ষতিগ্রস্ত হলাম। তখন তিনি এটার আহ, চুক্তি মামলা যদি করেন কোর্টে, তাহলে ক্ষতিপূরণ পাবেন, কিন্তু ওই 100 মণ চাল সরবরাহের জন্য তিনি বাধ্য করতে পারবেন না। তাহলে এই ধরনের কিছু কন্ট্রাক্ট আছে যেগুলোর জন্য ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। সেগুলোর জন্য পণ্যটা সরবরাহ করতে বা উদ্দিষ্ট কাজটা সম্পাদন করতে চুক্তির কোনো পক্ষকে বাধ্য করা যাবে না। দ্বিতীয়ত, এখানে যে জিনিসটা বলা হয়েছে, অসংখ্য খুঁটিনাটি সমৃদ্ধ কোনো চুক্তি আহ, বা যে চুক্তি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল বা পক্ষদের ইচ্ছার উপর নির্ভরশীল, সেই চুক্তি আহ, সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না। ব্যক্তিগত ইচ্ছে যোগ্যতার উপর নির্ভরশীল কিরকম? যেমন ধরেন, আপনি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে চুক্তি করলেন যে রংপুর রাইডার্স হয়ে খেলার জন্য, কিন্তু রংপুর রাইডার্স এর সঙ্গে সে চুক্তি করলো, ক্রিকেট মৌসুম শুরু হওয়ার ঠিক 1 মাস আগে এসে তিনি বললেন যে না, আমি রংপুর রাইডার্স এর হয়ে আর খেলবো না। তো এই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। অর্থাৎ আপনি হয়তো বাংলাদেশ দলের কোনো একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি মানে করেছেন, বা রংপুর রাইডার্স এই যে ক্লাবটা এই চুক্তি সম্পন্ন করেছে, এই বাংলাদেশ ক্রিকেটার বা বাংলাদেশ ক্রিকেট দলের কোনো একজন সদস্যকে এই খেলাতে বাধ্য করতে পারবে না। কেন বাধ্য করতে পারবে না? যে এই চুক্তির সম্পাদন ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যে কেউ চাইলেই একজন ক্রিকেটার হতে পারবে না বা ক্রিকেট খেলতে পারবে না। দ্যাটস ওয়াই ইটস টোটালি ডিপেন্ডস আপন দ্য পার্সোনাল কোয়ালিফিকেশন। যেমন ধরেন, একজন লয়ার স্টুডেন্ট কে কোথাও চাকরি দেওয়া হলো এই শর্তে যে 3 বছর তাকে চাকরি করতে হবে। তো এখন ল ইজ এ প্রফেশনাল সাবজেক্ট অ্যান্ড ইট ডিপেন্ডস আপন দ্য পার্সোনাল স্কিল। তো এখন এই লয়ের স্টুডেন্ট হয়তো ভালো চাকরি পেয়ে অন্য কোনো কোম্পানিতে তিনি সুইচ ওভার করতে চাইলে, তখন যদি কোম্পানি বলে যে না, তোমার সঙ্গে তো আমাদের চুক্তি হয়েছে, তুমি 3 বছর এখানে কাজ করবা, তখন এই লয়ের স্টুডেন্ট বলতে পারবে এই সেকশন 21 ক্লোজ বি তে যে না, এই চুক্তি আপনি সুনির্দিষ্টভাবে সম্পাদন করতে পারবেন না, অ্যাজ বিকজ দ্য পারফরমেন্স অফ দিস কন্ট্রাক্ট টোটালি ডিপেন্ডস অন দ্য পার্সোনাল স্কিল। যেমন ধরেন, কোনো একজন আহ, সঙ্গীত শিল্পীর সঙ্গে আহ, একটা চুক্তিবদ্ধ হলো যে এরকম সিলেট টাউন হলে তিনি 7 দিন যাবত গান গাইবেন প্রত্যেক সন্ধ্যাবেলা। এরকম পাবলিসিটি হলো, টিকিট সেল হলো, কিন্তু অনেক খরচাপাতি গেল। ঠিক জাস্ট বিফোর দ্য প্রোগ্রাম তিনি বললেন যে না, আমার শরীর খারাপ, আমি তো যেতে পারবো না, দিস এন্ড দ্যাট। কিন্তু ইতিমধ্যে অনেক টিকিট সেল হয়ে গেছে, প্রোগ্রাম শিডিউল করা আছে, হল ভাড়া করা হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। তো তো এই আহ, গান গাওয়ার জন্য এই শিল্পীকে বাধ্য করা যাবে না, কারণ এই সিঙ্গিং এ সং ইজ এ পার্সোনাল কোয়ালিফিকেশন। এটার জন্য তাকে বাধ্য করা যাবে না। তৃতীয়ত যে জিনিসটা বলা হয়েছে, যে অনিশ্চিত শর্তাবলীর চুক্তি। অনিশ্চিত একটা চুক্তি হলো যে ভাই, আমার এই বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়। তো এই ডেকোরেশন করে দিল যিনি সাপ্লাইয়ার। এখন আপনার দেখে পছন্দ হলো না, এটা বাথরুম ফিটিংস এরকম হয়েছে কেন, এই ইন্টেরিয়র ডেকোরেশনটা এরকম হয়েছে কেন, এই কালারটা ভালো হয়নি।
তো এরকম যদি অনিশ্চিত শর্তাবলী চুক্তি হয়, কারণ শুধু তো চুক্তি হয়েছিল দ্য সাপ্লাই উইল ডেকোরেট দ্য হাউস ইন্টেরিয়রলি, আর কোনো কিছু হয়নি। তো এই সৌন্দর্যের সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক ধরনের, ভালো লাগার বিষয়টা ডিপেন্ডস অন দ্য পার্সোনালিটি। তো এরকম যদি অনিশ্চিত আহ, শর্তাবলী হয়, তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। তেমনি ভাবে ক্লোজ ডিতে যেটা বলা হয়েছে, প্রকৃতভাবে প্রত্যাহারযোগ্য চুক্তি, মানে হুইচ ইজ ইন নেচার রিভোকেবল, প্রকৃতভাবে প্রত্যাহারযোগ্য চুক্তি। যেমন ধরেন কয়েক বন্ধু মিলে আপনারা চুক্তি করছেন যে আমরা এরকম একটা ব্যবসা করব, এরকম 50 লাখ টাকা আমরা দেবো, কিন্তু এখানে বলা হলো না ক্যাপিটাল, মানে পেড আপ ক্যাপিটাল কত হবে, কে কত দেবে, লাভ প্রফিট শেয়ারিং কি হবে, কি ধরনের ব্যবসা হবে, শুধুমাত্র এই ধরনের একটা চুক্তি হলো। সেই কারণে এখানে বলা হয়েছে যে এই চুক্তিটা প্রকৃতভাবে প্রত্যাহারযোগ্য, এই জন্য এটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। পঞ্চমত এখানে বলা হয়েছে যে ট্রাস্টি কর্তৃক প্রদত্ত ক্ষমতার বাইরে সম্পাদিত চুক্তি, অর্থাৎ কোন একটা ট্রাস্ট দলিল মূলে একটা ট্রাস্ট সৃষ্টি করা হয়েছে, ট্রাস্ট সৃষ্টি করে বলা হয়েছে যে ট্রাস্টের এরকম মনে করেন 50 বিঘা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা চাষাবাদ করে বা লিজ দিয়ে তিনি যা আয় করবেন সেটা দিয়ে এই প্রতিষ্ঠানটা চলবে। এখন এই ট্রাস্টে যদি ট্রাস্টের শর্তের বাইরে গিয়ে এই জমিগুলো ভিন্নভাবে এটাকে কাউকে বন্ধক দেয়, তাহলে এই চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না। কারণ ট্রাস্টের এই ক্ষমতা নেই, ট্রাস্টিকে শুধু বলা হয়েছে এই সম্পত্তিগুলোর পরিচালনা দেখাশোনা আপনি নিজে করবেন, আর যদি না পান কোনো কারণে লিজ দেবেন, কিন্তু বন্ধক দেওয়ার কথা বলা হয়নি। তখন যারা এই ট্রাস্টের নিকট থেকে এইভাবে ট্রাস্টের ক্ষমতার বাইরে গিয়ে বন্ধক নিয়েছে, এই বন্ধক কোনো কারণে ফেল করলে সেই চুক্তিটা তারা সম্পাদনে বাধ্য করতে পারবে না। এরপরে বলা হয়েছে যে বিশেষ উদ্দেশ্যে স্থাপিত কোম্পানির কোন কর্মকর্তা বা উদ্যোক্তাদের প্রদত্ত ক্ষমতার বহির্ভূত সম্পত্তি। একটা কোম্পানি স্থাপিত হলো, যেমন ধরেন গ্রামীণ ফোন ইজ এ কোম্পানি established for giving telecommunicative service। এখন এই গ্রামীণ ব্যাংক যদি গোয়িং বিয়ন্ড ইটস মেমোরান্ডাম আর্টিকেল কন্ট্রাক্টস উইথ এনি পার্সন টু সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, তখন এটা কিন্তু ইয়ে হবে যে এই চুক্তি যদি আপনি করেন সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এটার চুক্তি সম্পাদনে আপনি বাধ্য করতে পারবেন না। আবার বলা হচ্ছে চুক্তির তারিখ থেকে যে চুক্তির সম্পন্ন করতে 3 বছর বেশি সময় লাগে, সেই চুক্তিও সম্পন্ন করা বা বাস্তবায়ন করা যাবে না। আর লাস্টে যেটা বলা হয়েছে, চুক্তির পূর্বেই আহ, যদি চুক্তির বিষয়বস্তু পার্টিদের অগোচরে বিলুপ্ত হয়ে যায়, যেমন ধরেন আহ, কলকাতার বা ইন্ডিয়া থেকে 500 মণ চাল আমদানির চুক্তি করা হলো। তো এই চাল আমদানির চুক্তি করা হলো ঢাকায় বসে, কিন্তু যখন চুক্তি হচ্ছে, যখন আহ, পক্ষরা জানে যে ইডেন পোর্টে এই চালটা শিপমেন্ট বসছে বা চালটা আসতেছে, এই চাল আসার কথা শুনে তো এই চুক্তিটা হলো। কিন্তু দেখা গেল যে পক্ষরা যখন ঢাকায় বসে কারণ বাজারে বসে চুক্তি করতেছে, তাদের অগোচরে জাহাজটা ডুবিতে চালগুলো নষ্ট হয়ে গেছে। তখন এই চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনে কেউ কাউকে বাধ্য করতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।